প্রথম যেটা থেকে আমরা পড়ছিলাম কার্বোহাইড্রেট পড়ছিলাম, তাই না? কার্বোহাইড্রেট থেকে তোমাদের পড়তে হবে যে কার্বোহাইড্রেট কাকে বলে, হোয়াট ইজ কার্বোহাইড্রেট। হ্যাঁ, তাহলে কার্বোহাইড্রেট থেকে পড়তে হবে হোয়াট ইজ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কাকে বলে। আর কার্বোহাইড্রেট আমাদের তোমার এটা কাকে বলে সেটা বললেই হবে, যখন উদাহরণ বলবো তখন বলবো উদাহরণ, এক্সাম্পল। তাহলে এখান থেকে দেখবো যে হোয়াট ইজ কার্বোহাইড্রেট, তারপরে তোমার এই যে আমরা কার্বোহাইড্রেট কিভাবে তোমার ক্লাসিফাই করছি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড বাদ দিতে পারো, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। আমি যদি তোমার এক্সাম্পল বলতে বলি যে মনোস্যাকারাইড কি, ডাইস্যাকারাইড কি, পলিস্যাকারাইড কি, এক্সাম্পল সহ তোমার বলতে হবে মনোস্যাকারাইড কাকে বলে। হ্যাঁ, যে তোমার হোয়াট ইজ মনোস্যাকারাইড, হোয়াট ইজ ডাইস্যাকারাইড, হোয়াট ইজ পলিস্যাকারাইড। হ্যাঁ, তাহলে কি হোয়াট ইজ কার্বোহাইড্রেট, হোয়াট ইজ মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, সাথে দু একটা এক্সাম্পল তোমাকে বলতে হবে। দু একটা এক্সাম্পল বলতে হবে। আর এই যেগুলো মনোস্যাকারাইডের স্ট্রাকচার, এটা জাস্ট তোমার জানার জন্য। দেন হ্যাঁ, দেন এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট যে তোমার কিভাবে, হাউ monosaccharide combine together and form disaccharide or polysaccharide, তাই না? কিভাবে মনোস্যাকারাইড, দুইটা মনোস্যাকারাইড কি পরস্পরের সাথে কি হয়, কম্বাইন করে ডাইস্যাকারাইড তৈরি করে। একটা মনোস্যাকারাইড, একটা মনোস্যাকারাইড, তাই না? মনোস্যাকারাইড একটা যখন আছে তোমার ওয়ান সুগার মলিকুল, তাকে আমরা বলতেছি মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইড গুলো, এই একটা সুগার মলিকুল, এই একটা সুগার মলিকুল, সুগার মলিকুল গুলো কিভাবে পরস্পরের সাথে কানেক্টেড হয়ে যুক্ত হয়ে ডাইস্যাকারাইড তৈরি করে। হ্যাঁ, এই প্রশ্নটা থাকবে, এটা পড়তে হবে। তাহলে এখানে কি বলছিলাম যে এভাবে তো তোমার ধরো দুইটা যদি কানেক্টেড হয় তাহলে ডাইস্যাকারাইড, তারপর যদি আরো মানে অনেক তোমার একসাথে কানেক্টেড হয় তাহলে তোমার পলিস্যাকারাইড। হ্যাঁ, এভাবে তোমার অনেকগুলো যদি একসাথে পরপর কানেক্টেড হয় তাহলে কি ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড গুলো ওইভাবে তোমার যুক্ত হয়ে ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড কি তৈরি করে। তাহলে মনোস্যাকারাইড গুলো পরস্পরের সাথে একটা মনোস্যাকারাইড এরকম, তাই না? ধরো এইগুলো তোমার মনোস্যাকারাইড, তাহলে মনোস্যাকারাইড গুলো পরস্পরের সাথে কানেক্টেড হইতে পারে, তখনকার ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইড তৈরি হবে। দুইটা হলে ডাইস্যাকারাইড, আমরা অধিক হলে পরে আমরা বলতেছি পলিস্যাকারাইড। তাহলে কি কানেক্টেড হতে হবে, তা নাহলে পরে ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইড তৈরি হবে না। যদি সিঙ্গেল থাকে তাকে আমরা বলবো মনোস্যাকারাইড, তাই না? এটা যদি সিঙ্গেল থাকে তাহলে এটা সিঙ্গেল, এটাও সিঙ্গেল, এখানে কিন্তু তোমার কি মনোস্যাকারাইড। বাট যখন দুইটা কানেক্টেড হয়ে যাচ্ছে তখন আমরা বলবো একে ডাইস্যাকারাইড। কিভাবে হচ্ছে তোমার, আমরা বলছিলাম যে আমরা কার্বন হচ্ছে কাউন্ট করি এখান থেকে 1 নম্বর, এটা মানে তোমার এটা হচ্ছে রিং স্ট্রাকচার, তাই না? সাইক্লিক স্ট্রাকচার বা রিং স্ট্রাকচার তোমার কার্বোহাইড্রেটের। এখন এটা হচ্ছে কার্বন নাম্বার 1, এটা কার্বন নাম্বার 2, এটা কার্বন নাম্বার 3, এটা কার্বন নাম্বার 4, এটা 5, এটা 6। একইভাবে আমরা যদি এখানে কার্বন করি 1 2 3, এটা হবে 4, তাই না? এটা 5, এটা হবে 6। এখন কিভাবে কানেক্টেড হয়, প্রথম মলিকুলের কার্বনের 1-এ যে হাইড্রক্সাইল মূলক থাকে এবং দ্বিতীয় মলিকুলের কার্বন 4-এ যে হাইড্রক্সাইল মূলক থাকে, এর মধ্যে তোমার কি একটা তোমার রিয়াকশন হয়, রিয়াকশন হয়ে এখান থেকে কি হয়, এখান থেকে ধরো তোমার হাইড্রক্সিল মূলক আর এখান থেকে একটা হাইড্রোজেন মূলক, তাহলে এখান থেকে আসলো হাইড্রক্সাইল মূলক আর এখান থেকে আসলো হাইড্রোজেন মূলক। এই দুইটা মিলে তৈরি হয়ে গেল কি, দুইটা মিলে তৈরি হলো তোমার H2O, ওয়াটার তৈরি হয়ে গেল, তাই না? আর বাদ দেখো থেকে গেল কি, এখানে একটা অক্সিজেন থেকে গেল, ঠিক আছে? এখানে একটা অক্সিজেন থেকে গেল, এই অক্সিজেনের মাধ্যমে এইটা দেখো, এইটা আর এইটা কানেক্টেড হয়েছে, তাই না? তোমার কার্বন নাম্বার 1 আর কার্বন নাম্বার 4 তোমার সুগার মলিকুল এ আর সুগার মলিকুল বি, ধরো এটা সুগার মলিকুল এ, এটা সুগার মলিকুল বি। তাহলে সুগার মলিকুল এ এর হচ্ছে কার্বন নাম্বার 1,
সুগার মলিকুল বি এর কার্বন নাম্বার 4 এর মধ্যে তোমার কি রিঅ্যাকশন হয়ে এক অণু পানি, এক অণু ওয়াটার রিলিজ হলো, সাথে অক্সিজেন মলিকুল থাকলো, অক্সিজেনের মাধ্যমে এটা তোমার কি একটা লিঙ্কেজ তৈরি হলো, বন্ডিং তৈরি হলো। এই মলিকুল, এই গ্লুকোজ মলিকুল, এই কার্বোহাইড্রেট মলিকুল বা গ্লুকোজ মলিকুল, এই গ্লুকোজ মলিকুলের মধ্যে কি একটা তোমার কি হলো, একটা বন্ডিং তৈরি হলো। একে বলতে আমরা গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে কি তোমার যদি বলা হয়, যদি তোমাদের বলা হয় যে তোমার ডাইস্যাকারাইড, যখন মনোস্যাকারাইড গুলো ডাইস্যাকারাইড তৈরি করে, এরা কি ধরনের এরা মানে পরস্পরের সাথে কি ধরনের বন্ডিং করে তোমার ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইড তৈরি করে, এরা এদের মধ্যে কি ধরনের বন্ডিং তৈরি হয়, তাহলে বলতে হবে কি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অথবা গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অথবা গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ডটা কোথায় তৈরি হয়? প্রথম গ্লুকোজ মলিকুলের তোমার প্রথম সুগার মলিকুলের কার্বন নাম্বার 1, দ্বিতীয় সুগার মলিকুল কার্বন নাম্বার 4 এর মধ্যে তোমার এই বন্ডিংটা তৈরি হয়। ঠিক আছে, এটা 1, এটা 4, এটা কার্বন নাম্বার 1, এটা কার্বন নাম্বার 4। এই কার্বোহাইড্রেটের কিন্তু এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু সবাইকে জিজ্ঞাসা করবে, এই কোশ্চেনটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? স্যার একটু আবার রিভিউ করেন স্যার। এখানে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা বলতেছি যে তোমাদের কোশ্চেন হচ্ছে কিভাবে সুগার মলিকুল, এটা তো তোমার মনোস্যাকারাইড, তাই না? যখন সিঙ্গেল সুগার মলিকুল থাকলো, এটা ধরো একটা সুগার মলিকুল, এটা একটা সুগার মলিকুল, তাকে একে আমরা বলতেছি মনোস্যাকারাইড। বাট ডাইস্যাকারাইড হতে হলে কি হইতে পারে? এ একটা মনোস্যাকারাইড, এ একটা মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড হতে কি হবে? এদের মাধ্যমে বন্ডিং হইতে হবে। ঠিক আছে, এদের মাধ্যমে যখন বন্ডিং হবে তখনই তোমার ডাইস্যাকারাইড। যদি অনেকগুলো এভাবে বন্ডিং হয় তখন আমরা বলবো পলিস্যাকারাইড। বাট এখানে আমাদের হচ্ছে কোশ্চেন হচ্ছে কিভাবে মনোস্যাকারাইড গুলো পরস্পরের সাথে কি কানেক্টেড হয়ে ডাইস্যাকারাইড তৈরি করে, এটা হচ্ছে কোশ্চেন। হাউ মনোস্যাকারাইড কম্বাইন টুগেদার এন্ড ফর্ম ডাইস্যাকারাইড। ঠিক আছে, হাউ মনোস্যাকারাইড or how sugar molecule combine together and form ডাইস্যাকারাইড, এই হচ্ছে কোশ্চেন। এখন আরেকবার বলি, এখানে বলতেছি যে এটা হচ্ছে তোমার সুগার মলিকুলের একটা রিং স্ট্রাকচার বা সাইক্লিক স্ট্রাকচার, মানে রিং স্ট্রাকচার। স্ট্রাকচার কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে তোমার চেইন স্ট্রাকচার, একটা হচ্ছে রিং স্ট্রাকচার। এটা হচ্ছে রিং স্ট্রাকচার। এদিকে দেখো, তোমার দেখিয়েছিলাম তোমার চেইন স্ট্রাকচার আছে, আবার রিং স্ট্রাকচার আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে রিং স্ট্রাকচার। যেটা যে CH2 OH, এরকম করে যেটা পরপর এরকম তোমার থাকে, সেটা বলে হচ্ছে তোমার চেইন স্ট্রাকচার, মানে একটার সাথে একটা তোমার চেইন আকারে থাকে, সেটা বলে চেইন স্ট্রাকচার। এটা তোমার বলা হয় রিং স্ট্রাকচার, রিং ফর্ম বা সাইক্লিক ফর্ম। ঠিক আছে, এখন সাইক্লিক ফর্মে আমরা তোমার এখানে আমরা কার্বন নাম্বার কাউন্ট করা হয়। এখান থেকে এটা হচ্ছে কার্বন নাম্বার 1। ঠিক আছে, এটা হচ্ছে ডান দিক থেকে। ঠিক আছে, ডান দিকে এটা হচ্ছে কার্বন নাম্বার 1, এটা কার্বন নাম্বার 2, মানে এটা, হ্যাঁ, এটা কার্বন নাম্বার 3, এটা কার্বন নাম্বার 4, এটা কার্বন নাম্বার 5, আর এটা হচ্ছে কার্বন নাম্বার হচ্ছে 6। ঠিক আছে, তাহলে যদি আমরা এদিক থেকে কাউন্ট করি, তাই না, এটা 1, তাহলে এটা 4 হবে। 1 2 3 4। ঠিক আছে, এখন মনোস্যাকারাইড গুলো কিভাবে ডাইস্যাকারাইড তৈরি করতেছে? এখানে তোমার প্রথম সুগার মলিকুলের কার্বন নাম্বার 1 এ কি আছে? হাইড্রক্সাইল মূলক আছে। আবার দ্বিতীয় সুগার মলিকুল কার্বন নাম্বার 4 এ হাইড্রক্সাইল মূলক আছে, OH মূলক আছে। এখন ধরো এখান থেকে তোমার আসলো পুরাটা হাইড্রক্সাইল মূলক আসলো, আর এখান থেকে শুধু তোমার কি আসলো? হাইড্রোজেন মূলক আসলো। এখান থেকে আসলো শুধু হাইড্রোজেন মূলক। ঠিক আছে, এখানে কিন্তু পুরাটাই আমরা নিয়ে নিলাম, আর এখান থেকে শুধু হাইড্রোজেন মূলক আসলো। তাহলে এটা মিলে কি হবে? এটা মিলে তৈরি হলো তোমার H2O, পানি তৈরি হয়ে গেল, তাই না? কিন্তু একটা অক্সিজেন কি এখানে থেকে গেল, তাই না?
এখানে কি এই অক্সিজেনটা এখানে থেকে গেল, এটা মিলে আর এই হাইড্রোজেন মিলে এই হাইড্রোক্সাইল মূলক আর হাইড্রোজেন মূলক মিলে তোমার পানি তৈরি হলো, ঠিক আছে। কিন্তু এই তোমার অক্সিজেন মূলক একটা থেকে অক্সিজেন মলিকুল একটা থেকে গেল, এই অক্সিজেন মলিকুলের সাথে এখানে ধরো অক্সিজেন, তখন এইটা এইটা এখানে লিঙ্ক তৈরি করবে, ঠিক আছে। সেই অক্সিজেন মলিকুল এই যে এটা অক্সিজেন মলিকুল, এই কার্বন নাম্বার 1, এটা এই সুগার মলিকুলের এই সুগার মলিকুল এ, এই সুগার মলিকুল বি, এটা হচ্ছে কার্বন নাম্বার 4। তাহলে কি তোমার কার্বন নাম্বার 1 এবং কার্বন নাম্বার 4 এর মধ্যে একটা তোমার বন্ড তৈরি হলো, একে বলে 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলে। তো তোমরা বলো যে তোমার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে তোমার মনোস্যাকারাইড গুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে ডাইস্যাকারাইড বা আরো অধিক যুক্ত হয়ে পলিস্যাকারাইড তৈরি করতে পারে। এটা হচ্ছে এখানে অ্যান্সার। কোনো কোশ্চেন আছে নাকি বলো? আর কিছু জানার আছে? এনিথিং মোর? বুঝতে পারছো সবাই? জি স্যার, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, তার মানে কি তোমার বলতে হবে কি এখানে তোমার এই একটা সুগার মলিকুল, এই একটা সুগার মলিকুল। এখন এটা ধরো এইটা, এটা ধরো এইটা, এখান থেকে তোমার কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার এটা 4, এটা 1, এটা 4, এই 1 এর এবং 4 এর মধ্যে এখান থেকে হাইড্রোক্সাইড মূলক চলে গেল, এখান থেকে হাইড্রোজেন মূলক চলে গেল, তাহলে টোটাল হচ্ছে এখান থেকে পানি তৈরি হয়ে গেল H2O, এখানে থেকে গেল অক্সিজেন মলিকুলটা থেকে গেল। এই অক্সিজেন মলিকুলটা এখানে তোমার এভাবে তোমার বন্ডিং তৈরি করে, এদের মাধ্যমে বন্ড, এটা এ, এটা বি, ঠিক আছে, এটা এ, এটা বি, তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে অক্সিজেন মলিকুল, ঠিক আছে। এটা অক্সিজেন মলিকুলের মাধ্যমে এটা তোমার এ এবং বি, এই সুগার এ মলিকুল সুগার বি মলিকুলের মাধ্যমে কি একটা বন্ডিং তৈরি হয়। এই বন্ডিংকে আমরা বলতেছি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অথবা গ্লাইকোসাইডিক বন্ড। এর মাধ্যমে মনোস্যাকারাইড গুলো এইভাবে বন্ডিং করে মনোস্যাকারাইড গুলো কি ডাইস্যাকারাইডে পরিণত হয়, ঠিক আছে, ডাইস্যাকারাইড তৈরি করে। এটা জাস্ট তোমার পলিস্যাকারাইডের উদাহরণ। আরো তোমার এই ধরনের আরো তোমার সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এরপরে তোমার আরো সুগার মলিকুলের সাথে যুক্ত আছে, ওভাবে দেখানো হয় নাই। এই দেখো, তাহলে কি তোমার এখানে যদি আমরা দেখি যে এদের যখন পলিস্যাকারাইড তৈরি করবে, তাহলে দুইটার মাধ্যমে মাঝখানে কি হবে, গ্লাইকোসাইডিক বন্ড, হ্যাঁ, গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে, গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে। এগুলো কি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এই সুগার মলিকুল এই সুগার মলিকুলের সাথে এই সুগার মলিকুল এই সুগার মলিকুলের সাথে এই সুগার মলিকুল এই সুগার মলিকুলের সাথে যুক্ত হয়েছে, এভাবে তোমার ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এভাবে তৈরি হয়, ঠিক আছে। ধরো আমরা যে খাবার খাই, আমরা ভাত খাইলাম, তাই না? আমরা ভাত খাওয়ার পরে ভাত তো তোমার হচ্ছে ওখানে তোমার ই থাকে, তোমার স্টার্চ থাকে, তাই না? স্টার্চ থাকে না তোমার, স্টার্চ থাকে, ওইটা ভেঙে তোমার ধরো ওটা তোমার হচ্ছে কি পলিস্যাকারাইড ছিল, ধরো পলিস্যাকারাইড ছিল, হ্যাঁ, পলিস্যাকারাইড ছিল। পলিস্যাকারাইড কি তখন হচ্ছে কি আমরা তখন আমরা আমাদের সেলের মধ্যে ঢুকবে, কিন্তু এই মানে মনোস্যাকারাইড হিসেবে গ্লুকোজ আকারে ঢুকবে, ঠিক আছে। তখন কি এর মধ্যে বন্ডিং হাইড্রোলাইসিস হয়, বন্ডিংটা ভাঙে, এভাবে বন্ডিংটা ভেঙে তোমার গ্লুকোজে পরিণত হয়, তখনই সেটা আমাদের সেলের মধ্যে যে তোমার কি শক্তি উৎপন্ন করে। এই তোমার হচ্ছে এই মনোস্যাকারাইড কিন্তু এই মানে পলিস্যাকারাইড কিন্তু আমাদের সেল গ্রহণ করবে না, আমাদের সেলের মধ্যে ঢুকবে না। আমরা যে তোমার পাকস্থলিতে যাওয়ার পরে, হ্যাঁ, পাকস্থলী আমরা খাওয়ার পরে কি হয়, পাকস্থলিতে যাওয়ার পরে তোমার আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, তাই না? HCl সিক্রেশন হয়, এই HCl এর মাধ্যমে কি হাইড্রোলাইসিস হয়, এখানে তোমার অক্সিজেনটা তোমার এই বন্ডিংটা ভাঙে, ঠিক আছে, এই বন্ডিংটা ভাঙে। হুম, এভাবে তোমার ভাঙার ফলে তখন এই এই গ্লুকোজ আকারে আমাদের সেলের মধ্যে তোমার গ্লুকোজ এন্ট্রি হয়, তখনই ওখান থেকে আমরা শক্তি পেয়ে থাকি, ঠিক আছে। আমাদের পলিস্যাকারাইড
আমরা খাই, বাট ফাইনালি এটা তোমার মনোস্যাকারাইডে পরিণত হয়। ঠিক আছে, তাহলে তোমাদের জাস্ট এটা অ্যাড করলাম, তোমরা জানো কিনা। স্যার স্যার গ্লাইকোজেনটা তো মূলত মানে প্রাণীদেহের সঞ্চিত খাদ্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা পরবর্তী লেকচারে আসে এটা বলবো। জি স্যার। এখন তাহলে এখান থেকে পড়বা হচ্ছে, বুঝতে পারছো কি কি পড়বা? কার্বোহাইড্রেট কাকে বলে, কার্বোহাইড্রেট কাকে বলে, এখান থেকে পড়তে হবে। তাহলে কার্বোহাইড্রেট কাকে বলে, তারপর হচ্ছে মনোস্যাকারাইড কাকে বলে, ডাইস্যাকারাইড কাকে বলে, পলিস্যাকারাইড কাকে বলে। হ্যাঁ, আর হচ্ছে তোমার মনোস্যাকারাইড গুলো কিভাবে ডাইস্যাকারাইড তৈরি করে, মনোস্যাকারাইড গুলো কিভাবে ডাইস্যাকারাইড তৈরি করে। মনোস্যাকারাইড গুলো কিভাবে ডাইস্যাকারাইড গুলো তৈরি করতেছে, তাহলে এখান থেকে এইগুলোই থাকবে। এখন আমরা অন্য স্লাইডে যাই। আমরা এগুলো ইন ডিটেলস পড়ছিলাম, তাই না? আমরা ইন ডিটেলস পড়ছিলাম, এখানে আর অত কিছু বলবো না, জাস্ট কি কি পড়তে হবে। মানে যখন ক্লাস নিয়েছি তোমরা তাতে জানো, জানার জন্য অনেক কিছু পড়া লাগে, ঠিক আছে? তোমরা তাতে নলেজটা বাড়ে তোমাদের, হ্যাঁ, তোমাদের যাতে নলেজটা বাড়ে, তোমরা বিভিন্ন জায়গায় যাবা যাতে তোমরা তোমাদের নলেজটা যাতে বাড়ে, সেই জন্য তোমাদের অনেক কিছু পড়ানো হয়েছে, বাট পরীক্ষার জন্য আমি কমাই দিচ্ছি। আমরা পড়বো কার্বোহাইড্রেট মেটাবলিজম, কার্বোহাইড্রেটটা কিভাবে মেটাবলিজম হয়, তাই না? আমরা কার্বোহাইড্রেট খাওয়ার পরে ফাইনালি কি হয়, গ্লুকোজে কনভার্ট হয়। হ্যাঁ, কার্বোহাইড্রেটটা ভেঙে, বললাম না আমাদের কার্বোহাইড্রেটটা যখন খাই, মানে মনোস্যাকারাইড হোক, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড যেটা থাকুক, ওটা ভেঙে তোমার মনোস্যাকারাইডে পরিণত হয়। ঠিক আছে, এই মনোস্যাকারাইডটাই আমাদের সেলের মধ্যে প্রবেশ করে, তারপর সেলের যে বিভিন্ন সাইকেল আছে, কেপস সাইকেল, ইলেকট্রন ট্রান্সফার চেইন, এর মাধ্যমে তোমার পরবর্তীতে এনার্জি তৈরি হয়। তাই এখানে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে ফাইনালি কি তৈরি হয় এটা তোমাদের জানতে হবে, সেটা তোমার রিঅ্যাকশনের মাধ্যমেও দেওয়া আছে। হ্যাঁ, এখন তোমাদের জানতে হবে যে গ্লাইকোলাইসিস কাকে বলে, হোয়াট ইজ গ্লাইকোলাইসিস। ঠিক আছে, এটা তোমাদের পড়তে হবে, হোয়াট ইজ গ্লাইকোলাইসিস। তাহলে কি, হোয়াট ইজ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস কাকে বলে? গ্লাইকোলাইসিস মনে আছে, গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ব্রেকডাউন। গ্লাইকো মানে তোমার গ্লুকোজ, লাইসিস মানে কি ব্রেকডাউন। তাহলে আমরা যদি একসাথে করি, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, আর লাইসিস, লাইসিস মানে ভেঙে ফেলা, মানে মানে ছোট ছোট করা, ব্রেকডাউন করা। হ্যাঁ, তাহলে গ্লুকোজ ব্রেকডাউন, ব্রেক ডাউন। তাহলে কি গ্লাইকোলাইসিস মানে কি গ্লুকোজের ব্রেকডাউন, সেটা দা গ্লাইকোলাইসিস আমরা কাকে বলবো, দা ব্রেকডাউন অফ গ্লুকোজ বাই এনজাইম। এই ব্রেকডাউনটা কিভাবে হবে, তুমি কি শিল পাটাতে গুঁড়া করবা, দা কুঠার বা দিয়ে হাতুড়ি দিয়ে ভাঙবা, তা তো না। গ্লাইকোলাইসিস হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ, কিসের মাধ্যমে ব্রেকডাউন হবে, এনজাইমের মাধ্যমে। ঠিক আছে, এবং এনজাইমের মাধ্যমে ব্রেকডাউন হয়ে কি হবে, এনার্জি তৈরি করবে, এনার্জি, এবং ফাইনালি পাইরুভিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এনার্জি তৈরি করে, এবং ফাইনালি যে এন্ড প্রোডাক্টটা তৈরি হয় সেটাকে বলে পাইরুভিক অ্যাসিড। তাহলে গ্লাইকোলাইসিস ইজ দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ বাই এনজাইম।
ঠিক আছে। গ্লাইকোলাইসিস ইজ দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ বাই এনজাইম। এই ব্রেকডাউনে কি হয়, তোমার এনার্জি তৈরি হয় এবং পাইরুভিক অ্যাসিড লাস্টে তৈরি হয়। জাস্ট তোমাদের বলতে হবে যে গ্লাইকোলাইসিস কি, তাহলে তোমাদের বলতে হবে যে গ্লাইকোলাইসিস ইজ দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ বাই এনজাইম। এনাফ। এটা আমরা বলছিলাম যে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। তোমার এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তোমার পাতায় গ্লাইকোলাইসিস, এটা পাতায়, হ্যাঁ। গ্লুকোজ থেকে তোমার বললাম না পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এটা তোমার একটা পাতায়, আমরা বলছিলাম আমরা ফেজ 2 বলছিলাম, এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ আর এনার্জি কি প্রডিউসিং ফেজ। এনার্জি প্রডিউসিং ফেজ আর এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। যে ফেজগুলোতে তোমার এনার্জি দরকার হয় তাকে বলা এনার্জি, তোমার তোমার রিয়াকশনের জন্য দরকার হয় তাকে আমরা বলছি তোমার এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। এনার্জি ইনভেস্টমেন্ট ফেজে তোমার এই রিয়াকশন গুলো হয়। জাস্ট তোমরা এই কি কি এনজাইম, এনার্জি ইনভেস্টমেন্ট ফেজে কি কি এনজাইম ব্যবহার করা হয় এটা একটু মনে রাখো, হ্যাঁ। বা এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ বলতেছি কি জন্য, আমরা একে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ বলতেছি কি জন্য। এর আগে তোমাদের এসব রিয়াকশন বোঝানো হয়েছে, ওইটা আমি আর ধরবো না, খালি বলবো যে এখানে আমরা এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ বলছি কি জন্য, একে আমরা এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ বলছি কি জন্য, ঠিক আছে। একইভাবে তোমার বলতে পারি যে এটা এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ বা প্রিপারেটরি ফেজ। আর এটা আছে এনার্জি প্রডিউসিং ফেজ। এটাকে আমরা এনার্জি প্রডিউসিং ফেজ বলতেছি কি জন্য, কারণ এখানে তোমার রিয়াকশনের এই রিয়াকশনগুলোতে এনার্জি তৈরি হয়, সেজন্য আমরা বলতেছি এনার্জি প্রডিউসিং ফেজ, ঠিক আছে। খালি এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ কাকে বলতেছি কেন আর এনার্জি প্রডিউসিং ফেজ বলতেছি কেন, এইগুলো জানতে হবে। এই কার্বোহাইড্রেট ভেঙে কি হয় লাস্টে, এখানে দেওয়া আছে ফুড, আমরা তোমার কার্বোহাইড্রেট খেলাম, খাওয়ার পরে কি গ্লুকোজ হয়, গ্লুকোজ ভেঙে তোমার তারপরে তোমার একবার শেষে লাইসিস হয়ে ব্রেকডাউন হয়ে পাইরুভেট তৈরি হয়। তোমার গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস আমরা বললাম কি, লাইসিস মানে কি ব্রেকডাউন, আর জেনেসিস মানে মেক তৈরি, ঠিক আছে। গ্লাইকোলাইসিস আমরা বললাম যে গ্লুকোজের ব্রেকডাউন, ঠিক আছে। আর গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন ফর্মেশন, গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন ফর্মেশন। এই গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন গ্লাইকোজেন কিভাবে ফর্মেশন হচ্ছে, গ্লাইকোজেন ফর্মেশন। আমরা যে কার্বোহাইড্রেটটা খাইলাম, তাই না, কার্বোহাইড্রেটটা খাওয়ার পরে ওটা ভেঙে গ্লুকোজ তৈরি হলো, তখন আমাদের শরীরে যেটা তোমার এনার্জি দরকার গ্লুকোজটা, সেটা মানে সেলগুলো আপটেক করে গ্লুকোজ থেকে এনার্জি তৈরি করলো। বাকি যে এক্সট্রা গ্লুকোজ সেটা আমাদের শরীরে তোমার স্টোর হয়ে থাকে, তাকে বলা হয় গ্লাইকোজেন, ঠিক আছে, তাকে বলা হয় গ্লাইকোজেন। অ্যানিমেলে তোমার তোমার ফুডটা কিভাবে স্টোর হয়ে থাকে, গ্লাইকোজেন আকারে স্টোর হয়ে থাকে, ঠিক আছে। আর তোমার প্লান্টে হবে স্টার্চ হিসাবে তোমার স্টোর হয়ে থাকে, ঠিক আছে। এখন এই তাহলে গ্লাইকোজেনেসিস কাকে বলে, গ্লাইকোজেনেসিস ইজ দ্য ফর্মেশন অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। তাহলে গ্লাইকোজেনেসিস কাকে বলে এটা একটু জানবা। সেটা পড়ার দোকানে যা একটু জানিয়ে রেখো, এটা মানে সবকিছু বোঝানো হয়েছে যে এখানে কি হচ্ছে, হ্যাঁ। যে তোমার এখানে কি বলছিলাম, তোমার গ্লুকোজ থেকে তোমার লাস্টে তোমার এই গ্লুকোজ আছে এন, ঠিক আছে, গ্লুকোজ আছে এন এবং লাস্টে n+1, n+1, তার মানে কি n+1 মানে কি গ্লাইকোজেন। গ্লুকোজ থেকে কিভাবে তোমার আমাদের বডিতে স্টোর হয়ে থাকতেছে গ্লাইকোজেন, গ্লুকোজটা এক্সট্রা গ্লুকোজটা গ্লাইকোজেন আকারে আমাদের বডিতে তোমার মাসেল, লিভার, হ্যাঁ, এইসব জায়গায় স্টোর হয়ে থাকে।
যখন আমাদের এক্সট্রা গ্লুকোজ দরকার হয়, আমরা মানে খাবার খাচ্ছি না, তখন ওখান থেকে তোমার কি হয়, ওখান থেকে তোমার গ্লাইকোজেনটা তোমার ব্রেকডাউন হয়ে আবার গ্লুকোজে কনভার্ট হতে পারে। এটা আবার মানে এভাবে আবার গ্লুকোজের তৈরি হতে পারে। ঠিক আছে, আমাদের বডিতে কি হয়, যখন এনাফ গ্লুকোজ আছে, এই গ্লুকোজটা তোমার এই গ্লাইকোজেনে তোমার ফরমেশন হয়, তখন এটা এনার্জি হিসাবে আমাদের মানে অতিরিক্ত খাবার হিসাবে আমাদের কি হয় বডিতে মানে জমা থাকে, সেটা হচ্ছে গ্লাইকোজেন। স্টোর ফুড স্টোর হয়ে থাকে। আবার যখন তোমার বডিতে তোমার এনার্জির দরকার হচ্ছে বাট তুমি কোনো কিছু খাচ্ছ না, তখন কি হবে এই তখন কি হবে, এই গ্লাইকোজেনটা তখন ভেঙে আবার এই গ্লুকোজে পরিণত হবে, তখন তুমি এখান থেকে কি এনার্জি পাবা। ঠিক আছে, ওই যেটা বললাম যে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে তোমার গ্লাইকোজেন ব্রেকডাউন। ঠিক আছে, যদি তোমার এখানে দেখো, যখন গ্লুকোজ থেকে, এটা হচ্ছে গ্লাইকোজেন, এন প্লাস আর মানে কি গ্লাইকোজেন আমরা বলছি, গ্লাইকোজেন। ঠিক আছে, এন প্লাস ওয়ান মানে গ্লাইকোজেন, যখন গ্লুকোজ থেকে তোমার গ্লাইকোজেন তৈরি হচ্ছে তাকে বলছি গ্লাইকোজেনেসিস, তাকে আমরা বলছি গ্লাইকোজেনেসিস। আবার যখন গ্লাইকোজেন ভেঙে তোমার গ্লুকোজে পরিণত হচ্ছে তখন বলছে গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে ব্রেকডাউন, আর জেনেসিস মানে তৈরি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি, তখন গ্লাইকোজেনেসিস তৈরি হচ্ছে। আবার যখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে, ভেঙে যাচ্ছে না, তখন বলবো গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, এই ধরো এটা এটা হচ্ছে গ্লুকোজ, আর গ্লাইকোজেন হচ্ছে অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে তোমার গ্লাইকোজেন ফর্ম করছে। এটা হচ্ছে আরো আছে, এগুলো হচ্ছে তোমার হচ্ছে, এটা হচ্ছে গ্লাইকোজেন। ঠিক আছে, আর যখন এই গ্লাইকোজেনটা ভেঙে সিঙ্গেল গ্লুকোজ, এটা গ্লুকোজ, এটা গ্লুকোজ, 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 এটা হবে, একে আমরা বলছি তোমার গ্লাইকোজেনোলাইসিস। আর যখন এগুলো একসাথে হয়ে তোমার গ্লাইকোজেন একসাথে হয়ে তোমার পলিস্যাকারাইড হচ্ছে, তখন আমরা বলতেছি গ্লুকোজ গুলো একসাথে হয়ে পলিস্যাকারাইড হচ্ছে, তখন আমরা বলতেছি কি গ্লাইকোজেন। আবার গ্লাইকোজেন যখন ভেঙে যাচ্ছে তখন আমরা বলতেছি এটাকে বলতেছি গ্লুকোজ মলিকুল। ঠিক আছে, মোটামুটি ওইগুলো পড়লেই হবে। তাহলে এখান থেকে আমরা পড়বো যে গ্লাইকোজেনেসিস কাকে বলে, গ্লাইকোলাইসিস কাকে বলে, তাই না? কার্বোহাইড্রেট ভেঙে কি হচ্ছে, গ্লাইকোলাইসিস কাকে বলে, তোমার এখানে ইনভেস্টমেন্ট ফেজ বলতে কি বোঝায়, তারপর তোমার এনার্জি প্রোডিউসিং ফেজ বলতেছি কি জন্য, হ্যাঁ, তারপর কার্বোহাইড্রেটটা ভেঙে লাস্টলি কি কোন ফর্মে আসতেছে, গ্লুকোজ ফর্মে আসছে। ঠিক আছে, তারপর গ্লাইকোজেনেসিসটা কি, তার গ্লাইকোজেনেসিসটা কি, আর গ্লাইকোলাইসিসটা কি, গ্লাইকোজেনোলাইসিসটা কি, এগুলো তোমাকে বলতে হবে। এবার আমরা আসি লিপিড। এবার আমরা জানবো লিপিড, তারপরে ভিটামিন কিছু বললেই হবে। লিপিডে আমরা কি পড়ছিলাম, লিপিড কাকে বলে, তাই না? আমরা লিপিডে পড়ছিলাম যে হোয়াট ইজ লিপিড। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ লিপিড পড়তে হবে, লিপিড কাকে বলে লিপিডটা পড়বা, লিপিডটা আসলে কি, হ্যাঁ, লিপিডটা কি, তার প্রপার্টিজ অফ লিপিড। হ্যাঁ, প্রপার্টিজ অফ লিপিড, এখান থেকে তোমাকে কিছু প্রপার্টিজ বলতে হবে, যে লিপিডের কিছু প্রপার্টি, এগুলো কিন্তু ইন ডিটেলস আমরা লেকচারে বলছি, ওখান থেকে দেখে নিবা সবাই, ভিডিও ক্লাস দেওয়া আছে, সবাই ওখান থেকে দেখে নিবা। জাস্ট আজকে তোমার কি কি পড়তে হবে এটা আমরা, তাহলে লিপিড কাকে বলে, লিপিডের কিছু কিছু বৈশিষ্ট্য আছে বা প্রপার্টিজ আছে, সেগুলো বলতে হবে। ঠিক আছে, তারপরে ক্লাসিফিকেশন, আমরা বলছিলাম যে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তোমাকে মানে শুধু এই সিম্পল এটা পড়লেই হবে। ঠিক আছে, এটা পড়লেই হবে, এগুলো পড়ার দরকার নেই। হ্যাঁ,
তোমার আমরা ফুডে সাধারণত আমরা এইগুলোই মানে বেশি পড়ে থাকি, সেজন্য এটা পড়ে সিম্পল লিপিড। জাস্ট বলতে পারো লিপিডকে আমরা তিন ভাগে ভাগ করি, সিম্পল, কম্পাউন্ড আর ডেরাইভড। তার সিম্পলকে আমরা ট্রাইগ্লিসারাইড এন্ড ওয়াক্সেস, তারপর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, এই দুই ভাগে ভাগ করা হয়। ফ্যাটি অ্যাসিডকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এভাবে ভাগ করা হয়। পরবর্তীতে তোমার যে লেকচার এইগুলো আছে, স্লাইডগুলো আছে, ওইগুলো পড়লেও ক্লিয়ার হয়ে যাবে। আর ফ্যাটি অ্যাসিড কাকে বলে? আমরা বলছিলাম যে হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, এটা বলতে হবে যে হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড, তাই না? হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড, হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড বলছিলাম যে ফ্যাটি অ্যাসিডে কি কার্বক্সিলিক গ্রুপ থাকে, কার্বক্সিলিক গ্রুপের সাথে অ্যালিফ্যাটিক চেইন যুক্ত থাকে, ঠিক আছে? কার্বক্সিলিক গ্রুপ থাকে বাম সাইড, তাই না? এটাকে বলে হেড, এটাকে বলে কার্বক্সিলিক গ্রুপকে বলে হেড, আর এটাকে বলে টেইল, হ্যাঁ, এটা মাথা, এটা হচ্ছে লেজ, ঠিক আছে? তোমার ফ্যাটি অ্যাসিড হইতে হলে প্রথমে লাগবে কি, এটা হচ্ছে কমন, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে থাকতে হবে। তোমার মাথা না থাকলে মানে কি তোমার কিছু হবে না, মাথা থাকবে, তার সাথে লেজ কি আছে তার উপর ডিপেন্ড করে তোমার নামকরণ হবে, ঠিক আছে? মাথা আগে থাকতে হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে তোমার কি থাকে, তোমার কি ফ্যাটি অ্যাসিড কি আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে। এই অ্যাসিড গ্রুপকে বলা হয় হেড, তার সাথে কি অ্যালিফ্যাটিক চেইন যুক্ত থাকে, তাকে আমরা বলতেছি কি ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? তাকে আমরা বলতেছি ফ্যাটি অ্যাসিড। তাহলে কি এই ফ্যাটি অ্যাসিড ইজ এ কার্বক্সিলিক অ্যাসিড উইথ এ লং অ্যালিফ্যাটিক চেইন, হ্যাঁ, এটাকে বলে অ্যালিফ্যাটিক চেইন। তাহলে আমি যদি ফ্যাটি অ্যাসিড কাকে বলবো, তাহলে কি ফ্যাটি অ্যাসিড বলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সাথে তোমার লং অ্যালিফ্যাটিক চেইন কানেক্টেড থাকে, তাকে আমরা বলতেছি কি তোমার ফ্যাটি অ্যাসিড। এবং এটা তোমার 4 থেকে 28 পর্যন্ত কার্বন নাম্বার হইতে পারে। এটা ইন ডিটেইলস বলা হয়েছে, জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এই এখানে কিভাবে তোমার ফ্যাটি অ্যাসিড তৈরি হয় সেটা একটু দেখানো হয়েছে। গ্লিসারিন আর অ্যাসিড, ঠিক আছে? গ্লিসারিন আর অ্যাসিড মিলে তোমার ট্রাইগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড এভাবে তৈরি হয়। ফ্যাট, এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড মানে ফ্যাট, ট্রাইগ্লিসারাইড মানে ফ্যাট। কিভাবে তোমার ফ্যাটটা তৈরি হয়, কিভাবে ফ্যাটটা তৈরি হয়, এটা হলো হচ্ছে গ্লিসারিন অথবা গ্লিসারল, আর এটা তোমার হচ্ছে এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই দুইটা কানেক্টেড হয়ে যুক্ত হয়ে ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট তৈরি করে, এটা হচ্ছে ফ্যাট। ফাংশন অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের কি ফাংশন আছে এটা একটু দেখো। আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোনগুলো বলছিলাম যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে, এগুলো করতে হবে, হ্যাঁ? তাহলে কার্বক্সিলিক গ্রুপের সাথে হেডের সাথে কি তোমার যে অ্যালিফ্যাটিক গ্রুপ যুক্ত থাকে, সেগুলোর মধ্যে যদি তোমার অ্যালিফ্যাটিক গ্রুপের মধ্যে যদি তোমার কি কার্বন ডবল বন্ড না থাকে, তাকে আমরা বলতে যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং এগুলো কি লং চেইন হয়, এগুলো কি স্ট্রেট চেইন হয়, স্ট্রেট চেইন, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলতে কোনগুলো? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে তোমার যেগুলো তোমার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সাথে তো তোমার অ্যালিফ্যাটিক গ্রুপ থাকতেই হবে। এই অ্যালিফ্যাটিক গ্রুপের মধ্যে যদি কার্বন ডবল বন্ড থাকে, তাকে আমরা বলতেছি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাকে বলতেছি কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই কার্বন ডবল বন্ড যদি একটা থাকে, এর মধ্যে যদি একটা থাকে, তাকে আমরা বলবো মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? যদি তোমার আরো দুইটা থাকতো বা এখানে একটা থাকতো, এখানে একটা আছে, এখানে একটা আছে, যদি একের অধিক থাকে তাহলে আমরা বলবো পলি
পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, একটা অধিক থাকলে আমরা এক্ষেত্রে বলবো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে তোমরা পড়বা কি তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে, আর পলি আনস্যাচুরেটেড আর মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা কি, ঠিক আছে? এটা দরকার নাই, এটা জাস্ট জানার জন্য পড়েছিলাম। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে একটা দিয়ে বোঝানো হয়েছে, দেখছো? এখানে যদি পার্থক্য, যে তোমাকে বলা হয় যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে পার্থক্য বলো, মানে মেইন পার্থক্য কি। তাহলে মেইন পার্থক্যগুলো তোমাকে কি বলতে হবে? মেইন পার্থক্য দেখো এটুকের মধ্যে, এটুক তো কমন, তাই না? এটুক হচ্ছে এটাও কমন এটাও কমন, পার্থক্য হচ্ছে এইটা। যদি তোমাদের বলা হয় যে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে পার্থক্য বলো, তাহলে তোমাকে এইটুকু এই অ্যালিফ্যাটিক গ্রুপে কি পার্থক্য আছে সেটা বলতে হবে। এটা কি আছে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখো কার্বনের মধ্যে কি অ্যালিফ্যাটিক গ্রুপের মধ্যে কোনো ডবল বন্ড নাই, বাট এদের মধ্যে ডবল বন্ড আছে। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে ডবল বন্ড আছে, ঠিক আছে? আর কি হয় তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে অ্যালিফ্যাটিক গ্রুপ কি হয় তোমার স্টেট, এগুলো স্টেট চেইন হয়, বাট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে তোমার এই কার্বন ডবল বন্ড থাকার কারণে এটা কি বেঁকে যায়, এটা বেঁকে যায়, এটাকে বলতেছি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই দুইটা হচ্ছে মূল পার্থক্য, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে তোমার পার্থক্য হতে পারে, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো তোমার নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে কি সলিড থাকে, রুম টেম্পারেচারে সলিড থাকে। এরা তোমার এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো কম্প্যাক্ট থাকে, সেজন্য কি রুম টেম্পারেচারে সলিড থাকে। যেমন বাটার বা যে তোমার হচ্ছে নারিকেল তেল, যদি একটু টেম্পারেচার লো হয়ে যায় তখন কিন্তু ওটা কি হয় তোমার জমে যায়, তাই না? বা তোমার যে মানে মাংসের যে তোমার চর্বিগুলো, আমাদের দেহে যে চর্বিগুলো আছে, এটা কি তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা জমে যায়। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো সাধারণত কি থাকে তোমার লিকুইড হয়, নর্মাল টেম্পারেচারে তোমার কি থাকে লিকুইড হয়, সলিড হয় না। যেমন আমরা বিভিন্ন সয়াবিন তেল খাই বা বিভিন্ন তেল দেখবা কি তোমার টেম্পারেচার যদি কমেও যায় তাই ওটা কি লিকুইড থাকে, তাই না? এটা তোমার মানে পরস্পরের সাথে অতটা কম্প্যাক্ট হয়ে থাকে না, সেই জন্য এরা তোমার সলিড হয় না, এরা লিকুইড থাকে নর্মাল টেম্পারেচারে। আর এরা নর্মাল টেম্পারেচারে কি হয়, স্যাচুরেটেড ফ্যাটি গুলো নর্মাল টেম্পারেচারে তোমার কি হয় সলিড হয়ে যায়। এটা হচ্ছে মূল পার্থক্য। আরেকটা বিষয় আছে তোমাদের, যেটা তোমার অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সিস আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে এটা করতে হবে, ঠিক আছে? সিস আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে, ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে। আমরা বলছি যে ট্রান্স কাকে বলে, আগে বুঝতে হবে তোমার সিস কি আর ট্রান্স কি, ঠিক আছে? সিস এবং ট্রান্স না বুঝলে পারে মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সিস এবং ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে এটা বুঝতে পারবা না। সিস বলতে কি, ধরো এখানে একটা আগে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা কাকে বলতেছি, যখন অ্যালিফ্যাটিক গ্রুপের মধ্যে কি ডবল বন্ড থাকবে। দেখো এটার মধ্যে ডবল বন্ড আছে, এটার মধ্যেও ডবল বন্ড আছে, তাহলে এইটুকু আমাদের বুঝলাম যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যে ডবল বন্ড আছে সেজন্য এটা কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর সিস মানে কি একই দিক, এই এই এখানে তো হাইড্রোজেন বন্ড থাকতে হবে, তাই না? যদি এই হাইড্রোজেন বন্ড পাশাপাশি থাকে তাকে আমরা বলতেছি সিস আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ডবল বন্ডের যে কার্বন অ্যাটম গুলো আছে সেখানে যে হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন আছে, তারা যদি পাশাপাশি থাকে তাকে আমরা বলতেছি সিস আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। হাইড্রোজেন বন্ড অন দ্য সেম সাইড, একই সাইডে আছে, ঠিক আছে? দেখো এই হাইড্রোজেন একই বন্ড সাইডে আছে, তাকে আমরা বলতেছি সিস আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। বাট ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলতেছি, ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে আনস্যাচুরেটেড মানে কি ডবল বন্ড থাকবে, এই ডবল বন্ডের ওখানে যে হাইড্রোজেন আছে সেটা তোমার বিপরীত দিকে। ট্রান্স মানে কি, ট্রান্স মানে বিপরীত দিকে, এখানে তোমার একই দিকে একই সাইডে ছিল, বাট তোমার ট্রান্সের দিকে কি হলো এখানে আছে আর নিচে আছে বিপরীত দিকে, ঠিক আছে? এটা একই সাইডে, এটা বিপরীত দিকে, সেজন্য বলতেছে যে ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা কিন্তু কি করে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মতো বিহেভ করে, ঠিক আছে? ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা কিন্তু কি করে তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মতো বিহেভ করে, ব্যবহার করে, মানে আচরণ করে। সেই জন্য এই ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে কিন্তু নর্মাল টেম্পারেচারে কি হবে, নর্মাল টেম্পারেচারে সলিড হবে, বাট সিস আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নর্মাল টেম্পারেচারে লিকুইড। এটা আনস্যাচুরেটেড হওয়ার ফলেও তোমার যেহেতু হাইড্রোজেন বন্ড
ডিফারেন্ট পজিশনে আছে, ট্রান্স পজিশনে আছে, অপোজিট পজিশনে আছে, সেজন্য এটা তোমার সলিড থাকবে। হ্যাঁ, নর্মাল টেম্পারেচারে এই এই এটা এই ফ্যাটটা কি হবে, সলিড থাকবে। এবং এই ট্রান্স ফ্যাটটা কিন্তু আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। আমরা জানি যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য ক্ষতিকর, বাট এই ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আরো তার তো বেশি মারাত্মক ক্ষতিকর। একটা হচ্ছে ক্ষতিকর, আর ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে মারাত্মক ক্ষতিকর। ঠিক আছে, মানে খুব বেশি ক্ষতিকর। ট্রান্স ফ্যাটের এখানে উদাহরণ দেওয়া আছে কিছু। ট্রান্স ফ্যাট কিভাবে তৈরি হচ্ছে এটা না পড়লেও হবে। হাইড্রোজেনেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাটকে আমরা বলি, এই ধরো এখানে তোমার সিস আনস্যাচুরেটেড ফ্যাট ছিল, ধরো তোমার এই ইকে তুমি তেল ধরো তুমি লিকুইড ছিল, লিকুইডকে তুমি কি করবা, লিকুইডকে তুমি সলিড করবা। সলিড করার সময় কি হয়, যদি ফুললি হাইড্রোজেন থাকে, অ্যাড থাকে, তাহলে আমরা বলতেছি স্যাচুরেটেড। যদি তোমার পার্শিয়ালি হাইড্রোজেন অ্যাড হয় তাকে আমরা বলতেছি তোমার পার্শিয়ালি হাইড্রোজেনেশন। হ্যাঁ, যদি তোমার হাইড্রোজেন সবগুলোর সাথে তোমার এই ডবল বন্ড না থেকে সব জায়গায় হাইড্রোজেন অ্যাড হয়ে যায় তাকে আমরা বলতেছি ফুললি স্যাচুরেটেড। যদি তোমার হাইড্রোজেন তোমার পার্শিয়ালি অ্যাড হয় তাকে আমরা বলছি পার্শিয়ালি হাইড্রোজেনেশন। ঠিক আছে, এগুলো ইন ডিটেলস গত ক্লাসে বলা হয়েছে এর আগে, সেই জন্য আরো অতটা বলতেছি না। এখন ট্রান্সফ্যাটটা কিভাবে আমাদের ক্ষতি করে, ট্রান্সফ্যাট এবং তোমার স্যাচুরেটেড ফ্যাট। ট্রান্সফ্যাটটা কি করে আমাদের দেহে তোমার এলডিএল কে তোমার, এলডিএল আছে তোমার কি ব্যাড কোলেস্টেরল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, এইচডিএল আছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এই এলডিএল আমাদের শরীরের জন্য বেশি ক্ষতিকর। হ্যাঁ, আর হাই ডিএল এটা গুড কোলেস্টেরল বলে, এটা গুড কোলেস্টেরল, এলডি হচ্ছে ব্যাড কোলেস্টেরল। এই ব্যাড কোলেস্টেরল আর এটা হচ্ছে গুড কোলেস্টেরল। ট্রান্সফ্যাটটা কি করে, ট্রান্সফ্যাটটা আমাদের যেটা তোমার ব্যাড কোলেস্টেরল আমাদের বডিতে সেটা বাড়িয়ে দেয়, বাট তোমার দে অলসো লোয়ার, যেটা ভালো সেটা কমায় দেয়, যেটা আমাদের দরকার নাই খারাপ সেটা বাড়ায় দেয়। বা যেটা আমাদের দরকার শরীরের জন্য, যে কোলেস্টেরলটা, কোলেস্টেরল তো আমাদের বডিতে কিন্তু অনেক কাজে দরকার হয়, আমাদের সেলুলার ফাংশনের জন্য দরকার হয়, সেল ডিভিশনের জন্য দরকার হয়, অনেক ধরনের ফাংশন আছে কোলেস্টেরল। কোলেস্টেরল একেবারে না খাওয়া যাবে না, কোলেস্টেরলের অনেক ফাংশন আছে। ঠিক আছে, তাহলে কি কোলেস্টেরল গুড আছে, কোলেস্টেরল ব্যাড আছে। এটা লো ডেনসিটি লিপোপ্রোটিন এটাকে বলে ব্যাড কোলেস্টেরল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন এটাকে বলে তোমার গুড কোলেস্টেরল। এখন হাই এলডিএল যখন আছে, লো ডেনসিটি লিপোপ্রোটিন অনেক হয়, তখন মানে ভালো, যখন অনেক তোমার ব্যাড কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল কম ভালো কোলেস্টেরলের সাথে যুক্ত হয়, তখন কি হয় আমাদের দেহে তোমার মানে অনেক ধরনের হার্ট ডিজিজের সম্ভাবনা থাকে, স্ট্রোকের সম্ভাবনা বাড়ায় দেয়। ঠিক আছে, আমাদের ওজন বাড়ে যায়, আমাদের হার্ট অ্যাটাক হয়, আমাদের স্ট্রোক হয়, এগুলো তোমার হয়ে থাকে। ঠিক আছে, এগুলো তোমার ট্রান্সফ্যাট তোমার মূল কারণ। তাহলে এগুলো পড়বা। আর রেনসিডিটি কাকে বলে, হ্যাঁ রেনসিডিটি, হোয়াট ইজ রেনসিডিটি, রেনসিডিটিটা কি, রেনসিডিটিটা হলো আমরা যখন আছে ধরো চিপস হোক বা কোনো কিছু তোমার যখন ওই ওটা তো তোমার তেল দিয়ে ভাজা হয় তাই না, যখন তেলটা তোমার এয়ারের সংস্পর্শে আসে তখন একটা ওখানে অক্সিডেশন হয়, অক্সিডেশন হয়ে তেলটা তোমার কি তোমার ওই এটা যে খাবারটা বা চিজ বলো অন্য যে কিছু বলো একটা ব্যাড স্মেল আসে, হ্যাঁ একটা খারাপ টেস্ট এবং খারাপ গন্ধ আসে, তাকে বলতে তোমার রেনসিডিটি। দ্য কন্ডিশন প্রডিউসড বাই এরিয়াল অক্সিডেশন অফ ফ্যাট অ্যান্ড অয়েল ইন ফুড মার্কড বাই আনপ্লিজেন্ট স্মেল অ্যান্ড টেস্ট ইজ কল্ড রেনসিডিটি, এটা হচ্ছে তোমার রেনসিডিটি। তারপর তোমাদের এটা সোপ পড়াইছিলাম যে সোপ কিভাবে তৈরি হয়। হ্যাঁ, সোপ কি তৈরি হয়, তোমার ফ্যাটি অ্যাসিডের সাথে তোমার ফ্যাটি অ্যাসিডের সাথে তোমার তোমার সল্ট অ্যাড হয়, সোপ ইজ এ সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। তাহলে যে তোমাদের বলা হয় যে সোপটা কি, সোপ ইজ এ সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। তাহলে সোপ কাকে বলে এটা জানবা, বেশি হয়ে যাবে সেজন্য তোমাদের কমাই দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা কি পড়বা আরেকবার বলে দিই, এখান থেকে পড়বা যে লিপিড কাকে বলে, লিপিডের প্রপার্টিজ, হোয়াট ইজ লিপিড, প্রপার্টিজ অফ লিপিড। তারপর ফ্যাটি অ্যাসিড কাকে বলে,
হ্যাঁ, তারপর ফ্যাটি অ্যাসিড কাকে বলে, এটা জাস্ট মানে জেনে রাখবো যে ফ্যাট কিভাবে তৈরি হয়। ফ্যাটি অ্যাসিড কাকে বলে, ফাংশন অফ ফ্যাটি অ্যাসিড, তারপর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে, তারপরে তোমার ট্রান্স সিস আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা কি, ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা কি, এইগুলো তোমরা জানবা। তারপরে তোমার ট্রান্সফারটা কিভাবে আমাদের দেহে ক্ষতি করে, হ্যাঁ, আমাদের কিভাবে তোমার ক্ষতি করে সেটা একটা। এলডিএলটা কি, এইচডিএলটা কি এভাবে জানবা। এলডিএল কি করে, ট্রান্সফারটা এলডিএল কে কমায় না বাড়ায়, এইচডিএল কে কমায় না বাড়ায়, এবং এটা কমা বা বাড়ার জন্য আমাদের বডিতে বা আমাদের শরীরে কি ধরনের ইফেক্ট হচ্ছে, হ্যাঁ, এগুলো জাস্ট এগুলো বললে হবে। রেনসিডিটি কাকে বলে, আর সোপ কাকে বলে, সাবান কাকে বলে, মোটামুটি এখান থেকে এটাই। আর হচ্ছে লাস্টে যেটা বলছি ভিটামিন, হ্যাঁ, ভিটামিন, ভিটামিনটা একটু পড়বা। ভিটামিনটা অনেক সহজ আছে, তোমরা জানো যে পড়বা যে ভিটামিন কাকে বলে। হ্যাঁ, ভিটামিনকে আমরা কয় ভাগে ভাগ, মানে কিসের উপর ডিপেন্ড করে ভাগ করছি, ফ্যাট সলুবল ভিটামিন, ওয়াটার সলুবল ভিটামিন কাকে বলে, ফ্যাট সলুবল ভিটামিন কোনগুলো, ওয়াটার সলুবল ভিটামিন কোনগুলো। এখান থেকে তোমার ভিটামিনের কিছু ফাংশন আছে, ভিটামিন এটা পড়বা, ঠিক আছে, এ ডি, এখান থেকে এ আর ডি, ফ্যাট সলুবলের মধ্যে এ আর ডি, ফ্যাট সলুবলের মধ্যে ভিটামিন এ আর ভিটামিন ডি, ঠিক আছে, ভিটামিন এ আর ভিটামিন ডি। আর ওয়াটার সলুবল ভিটামিনের মধ্যে ভিটামিন ভিটামিন সিটা পড়ো, ভিটামিন সি, হ্যাঁ, ভিটামিন সি, এই তিনটা তিনটা পড়ো, ঠিক আছে। আর ভিটামিন কেটা একটু দেখতে পারো, ভিটামিন সি আর ভিটামিন ওয়াটার সলুবল, ভিটামিন আছে এখানে, ভিটামিন সিটা দেখো, আর ওখানে তোমার ভিটামিন ডি আর ভিটামিন এ। তাহলে আমরা ভিটামিন থেকে কি পড়বো, ভিটামিন কাকে বলে, ভিটামিনকে আমরা কিসের উপর ডিপেন্ড করে তোমার ফ্যাট সলুবল এবং ওয়াটার সলুবল ভিটামিনে ভাগ করছি, তাই না। তাহলে ফ্যাট সলুবল ভিটামিন কাকে বলে, ওয়াটার সলুবল ভিটামিন কাকে বলে, এগুলো বলতে হবে। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ ভিটামিন, হোয়াট, হাউ উই ডিভাইডেড, divided vitamin on, on the basis of কি solubility, on the basis of solubility we divided vitamin into two types বা two group, fat soluble vitamin and water soluble vitamin. What is fat soluble vitamin, what is water soluble vitamin, then you have to read what is vitamin A, ভিটামিন এটা কি, ভিটামিন এ এর কি সোর্স, ফাংশন, এবং ভিটামিন এর অভাবে কি হচ্ছে, ভিটামিন এর অভাবে কি হয়। হ্যাঁ, তারপরে ভিটামিন ডি, ভিটামিন ডিটা আমরা কিভাবে পাই, কোথা থেকে পাই, সোর্স, ফাংশন, এবং ভিটামিন ডি এর অভাবে তোমার কি হচ্ছে, তোমার বাচ্চাদের কি হয় এবং মানে বয়স্কদের কি হয়। দেন তোমাদের পড়তে হবে ভিটামিন সি, ভিটামিন সিটা আমরা কোথা থেকে পাই, এবং ভিটামিন সি এর কিছু ফাংশন আছে, এবং ভিটামিন সি এর অভাবে ডিফিসিয়েন্সির কারণে কি হইতে পারে, কি কি হয়, হ্যাঁ, কি কি হয়। তারপরে তোমাদের একটা পয়েন্ট হয়েছিল যে ভিটামিন ডিটা আমরা সূর্যের আলো থেকে কিভাবে আমরা ভিটামিন ডিটা পেয়ে থাকি। থাক তোমাদের ওই মানে ওখানে তোমার ভিটামিন ডিটা আমরা, অনেকে বলে যে ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পাই, তাই না। বলতে হবে যে আমরা ওখানে কি বলবো, ভিটামিন ডি সূর্যের আলো তাহলে কি করে, সূর্যের আলো আমাদের ভিটামিন ডি তৈরিতে, আমাদের বডিতে তোমার ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, সেভাবে বলতে হবে। হ্যাঁ, ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। মোটামুটি এই পর্যন্তই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারো, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি, বলো এখন। না স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। হ্যালো, স্যার কোনো কোশ্চেন নেই। তাহলে তোমরা এইগুলো একটু পড়ার চেষ্টা করো সবাই মিলে। হ্যাঁ, জি এগুলো একটু দেখো, জি স্যার। সহজ সহজ প্রশ্ন ধরবো। সবাইকে হয়তো সবকিছু ধরা হবে না, এক একজনের এক একটা ধরতে পারি। হ্যাঁ, এখন স্যার ভিডিওটা আজকে যদি একটু আপলোড দিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, আমি ক্লাসের শেষে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যারা, আর তোমরা যাদের মোটামুটি ক্লাস এখানেই শেষ, আর যাদের থাকতে বলছি যারা তোমার ক্লাস বা পরীক্ষা মিস করছো, ওই তোমার ক্লাস টেস্ট অথবা মিড মিস করছো, তারা একটু থাকো, আর অন্যরা এখান থেকে বের হয়ে যেতে পারো।
নো প্রবলেম। ঠিক আছে? স্যার আমাদের যে পেমেন্ট বাকি আছে হ্যাঁ। মানে ওটা কি স্যার মানে লাস্ট ডেট কবে ওটা জমা দেওয়ার? 7 তারিখ। 7 তারিখের আগে আমাদেরকে মানে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিতে হবে। হ্যাঁ, 7 তারিখের আগেই দেওয়ার চেষ্টা করবা। পরবর্তীতেও দেওয়া যাবে, বাট সেক্ষেত্রে আমরা আর অন্য মানে যদি অন্য কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না অবশ্য। মানে ডেটটি আছে 7 তারিখ, অফিসিয়াল আমাদের ইউনিভার্সিটি থেকে ডেট দিয়েছে 7 তারিখ। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা। সবাই পরীক্ষার আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করো। অন্যরা চলে যাও, আর যারা ক্লাস টেস্ট বা অন্য কিছু দেওয়া নেই তারা একটু থাকো, কথা বলি। স্যার রেকর্ডিংটা স্যার এখন শেষ করে দিলে, সেভ করে রাখলে ভালো হতো স্যার। স্যার আমার একটু কথা ছিল। দাঁড়াও, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি রেকর্ডিংটা আগে শেষ করি। হ্যালো হ্যালো হ্যাঁ, দাঁড়াও।